আসসালামু আলাইকুম। আমি যা লিখছি সেটা কোনো বানানো কাহিনী নয়, জীবনের একেবারে ভেতর থেকে উঠে আসা স্মৃতি, ভয় আর না বোঝা প্রশ্নের জটলা। এই ঘটনাটি ৯০ দশকের, অর্থাৎ ২০০০ সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের শৈশবের সাথে এই ঘটনাটি অনেক মিলে যাবে। তাই তো ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার নাম মোহাম্মদ কায়সার রহমান। অনেক আগে থেকেই আপনাদের চ্যানেলের ঘটনাগুলো শুনি। সব ঘটনা যে ভালো লাগে তা না, তবে কিছু ঘটনা আছে যেগুলো শুনলে বুকের ভেতর জমে থাকা পুরনো ভয়গুলো নড়ে চড়ে বসে। কারণ খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়ির আশপাশের পরিবেশ ছিল অদ্ভুত রকমের ভয়ানক। আমাদের বাড়িটা ছিল একটি কথিত হাইওয়ের একেবারে পাশে। সেই সময় হাইওয়েটা সিঙ্গেল লেন ছিল, এখন সেটা ৪ লেনে উন্নীত হয়েছে, সোজা ঢাকা পর্যন্ত চলে গেছে। কিন্তু ছোটবেলায় এই হাইওয়ের পাশেই বড় হওয়াটা ছিল ভয় আর শোকের সাথে বড় হওয়া। আমি নিজের চোখে অসংখ্য অ্যাক্সিডেন্ট দেখেছি। এমন অ্যাক্সিডেন্টও দেখেছি একজন মানুষ রাস্তা পার হচ্ছেন, এই পার থেকে ওপারে যাওয়ার মাঝখানেই একটা গাড়ি সেকেন্ডের ভেতর তাকে চূর্ণ করে দিয়ে চলে গেছে। যাকে এক মুহূর্ত আগে জীবিত দেখেছি, পরের মুহূর্তেই সে নিথর দেহ। এই দৃশ্যগুলো চোখে নয়, মনের ভেতর গেঁথে গেছে। তখন কিন্তু আমাদের বাড়ির পরিবেশ ছিল একদম গ্রাম বাংলার মতো সুন্দর। বাড়ির পাশে ছিল ধানের খোলা, কৃষকেরা ধান মাড়াই করে রোদে শুকাতে দিত। খোলার পাশে আমার বাবার চাচার বাড়ি, তারপর আমার আপন চাচার বাড়ি। আমাদের বাড়ির পেছনে ছিল বিশাল মরিচ ক্ষেত, তারপরে জোড়া ৩টে লম্বা তালগাছ, আর তারপরেই সেই হাইওয়ে। এই তালগাছগুলো নিয়েই পরে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। বাড়ির দক্ষিণ পাশে ছিল আমাদের উঠান, তার লাগোয়া ধান ক্ষেত, আর সেই ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে একটি সরু আঁকাবাঁকা মিটো পথ। এই রাস্তাটাকে সবাই পুরান সড়ক বলতো, কারণ হাইওয়ে হওয়ার আগের যুগে এই পথ দিয়েই সবাই সদর যেত। আমার জন্মের পর থেকেই আমি হাইওয়েটা দেখেছি, প্রথমে সিঙ্গেল, পরে ধীরে ধীরে বড় হতে থাকা রাস্তা। কিন্তু পুরান সড়কটা নিয়ে গ্রামের মানুষের কৌতূহলের শেষ ছিল না। অনেকে বলতো এই পথে মাঝে মধ্যে অচেনা মানুষের হাঁটার শব্দ শোনা যায়, অথচ কাউকে দেখা যায় না। একদিন এই হাইওয়েতেই ঘটে গেল একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। ভয়ানক শব্দ, মানুষের চিৎকার, রক্ত, সব মিলিয়ে সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে একটা অদ্ভুত আতঙ্ক নেমে আসে, বিশেষ করে রাত হলে। বাবা যেহেতু শিক্ষকতা করতেন, মাগরিবের আজানের সময় সাধারণত বাসায় ফিরতেন। তবে কোনোদিন স্কুলে মিটিং থাকলে একটু দেরি হতো। তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, মোবাইল ফোন তো দূরের কথা। এক সন্ধ্যায় বাবা ফিরতে দেরি করলেন। মা ভাবলেন স্কুলে হয়তো মিটিং আছে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। ঘরে ছিল একটাই হারিকেন আর 2টা বাতি। কেরোসিন প্রায় শেষ। মা ভাবলেন কাকির বাড়িতে গিয়ে একটু কেরোসিন এনে আনি। তিনি আমাকে বাসায় একা রেখেই কাকির বাড়ির দিকে গেলেন। আমি তখন বাড়িতে একা। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লারা ফিরে গেছে। চারদিক হঠাৎ অস্বাভাবিক রকমের নীরব। ঠিক তখনই আমাদের ঘরের পেছন দিক থেকে ছাগল ডাকার মতো একটা শব্দ ভেসে এলো। ছাগল ভয় পেলে যেমন দ্রুত কান্নার সুরে ডাকে, ঠিক তেমন। ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। জানালা খুলে তাকালাম, কিছুই নেই, চারদিক শুনশান। আমাদের বাড়ির পাশে ছিল একটা বড়ই গাছ। সেই গাছের বড়ই দেখলে লোভ ধরে যেত, কিন্তু মুখে দিলেই সব লোভ মরে যেত, এতটাই বিশ্রী স্বাদ। আমরা জানতাম, তাই খেতাম না। মা রোদে শুকিয়ে আচার বানাতেন। হঠাৎ দেখি সেই বড়ই গাছটা প্রচণ্ড জোরে নড়ছে। আশ্চর্যের বিষয়, চারদিকে বাতাস নেই, অন্য কোনো গাছের পাতাও নড়ে না। আমি দরজার মুখেই দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই রান্নাঘরের পেছন দিক থেকে একজন মেয়ে মানুষের মতো কণ্ঠে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। তারপর সেই কণ্ঠে বলা হলো, "কিরে, তোর মা এখনো আসে নাই?" এরপর আবার পাগলের মতো হাসি। আমার বয়স তখন 7-8 বছরের বেশি না।
আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর দরজায় 3টে টোকা, ঠক ঠক ঠক। কায়সার, দরজা খোল, আমি তোর মা, কেরোসিন নিয়ে এসেছি। ভেবেছিলাম মা। দরজা খুললাম। মুহূর্তেই কেউ নেই। শুধু মনে হলো একটু গরম বাতাস দরজার ভেতর দিয়ে আমাকে ছুঁয়ে চলে গেল, অথচ চারদিকে বাতাসের কোনো চিহ্ন নেই। আমি দরজার সামনেই দাঁড়িয়ে থাকলাম। মা আসছে ভেবে বাইরে ডাকতে গেলাম। ঠিক তখনই মনে হলো আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, ফিসফিস করে কিছু বলছে। আর কিচ্ছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে মা আর কাকি এসে আমাকে গেটের সামনে অজ্ঞান অবস্থায় পান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মায়ের বর্ণনা। মা বললেন তিনি আমাকে কাকির বাড়ির দিকে দৌড়ে যেতে দেখেছেন, ডাক দিলেও আমি শুনিনি। অথচ আমি দেখেছি মা কাকির বাড়িতে গেছে। তাহলে ওই সময় আমার চোখে যাকে মা মনে হয়েছিল সে কে ছিল? এই প্রশ্ন আজও আমার অজানা। ওই ঘটনার পর প্রায় 3 মাস আমি অসুস্থ ছিলাম। জ্ঞান ফেরার পর সারা শরীর জ্বরে পুড়তে থাকে। রাতে ঘুম ভেঙে যেত, ভয় পেতাম, কাঁদতাম। ঠিক তখনই ঘটেছিল আরেকটি ঘটনা, যেটা আমাদের পরিবার আজও কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নিতে পারেনি। সেদিন শীতের বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। মা তেলের পিঠা বানাচ্ছিলেন। তখনও বিদ্যুৎ আসেনি আমাদের এলাকায়। উঠোনে সন্ধ্যার আলো আর হারিকেনের কাপা কাপা হলদেটে আলো মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। বাবাও সেদিন বাসায় ছিলেন। দাদু এসেছিলেন কাকির বাড়ি থেকে মাকে সাহায্য করার জন্য। রান্নাঘরের চুলার আগুনে যখন তেল গরম হচ্ছিল, তখন চারপাশে ভাজা পিঠার গন্ধ ছড়িয়ে পড়ছিল। কিন্তু সেই গন্ধের মাঝেও যেন একটা অচেনা শীতল ভাব বাতাসে ভাসছিল। পিঠা উল্টাতে উল্টাতে হঠাৎ মা খেয়াল করেন রান্নাঘরের পেছনে বড়ুই গাছটার নিচে কেউ বসে আছে। বয়সে অনেক বয়স্ক, পিঠটা সামান্য বাঁকা, মাথায় এলোমেলো চুল, মুখটা যেন অর্ধেক ছায়ার ভেতর ঢাকা। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠেছিল মায়ের। কিন্তু মা বরাবরই সাহসী ছিলেন। তিনি পলক ফেলে আবার তাকালেন। সেই বুড়ি আর নেই, যেন কোনোদিন কেউ সেখানে বসেই ছিল না। মা কিছু বলেননি, কাউকে কিছু জানালেন না। মনে মনে ভাবলেন হয়তো চোখের ভুল। আবার মন দিলেন পিঠা বানানোর কাজে। একটার পর একটা পিঠা ভাজা হচ্ছে। দাদু পাশে বসে মাঝে মাঝে আগুনে কাঠ দিচ্ছেন। পিঠাগুলো মা বড় একটা বাটিতে তুলে রাখছিলেন। গুনে গুনে 20-25টা মতো পিঠা জমে গেছে। তখন মা হালকা গলায় দাদুকে বললেন, কায়সারকে 2টো পিঠা দিয়ে দেন, এখনই না খেলে পরে ঘুমিয়ে যাবে। দাদু বাটিটা কাছে টানলেন, হাত বাড়িয়ে বাটির ভেতর ঢোকালেন। ঠিক সেই মুহূর্তেই দাদুর মুখের রং পাল্টে গেল। বাটিটা একেবারে খালি। না, একটাও পিঠা নেই, না তেলের চিহ্ন, না কোনো গরম ভাব, যেন কখনো সেখানে কিছু রাখাই হয়নি। দাদু কিছুক্ষণ নির্বাক হয়ে বাটিটার ভেতর তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কাঁপা গলায় বললেন, এটা এটা কি রে মা? মা ছুটে এসে বাটির দিকে তাকালেন। চোখের সামনে অন্ধকার নেমে এলো তার। এইমাত্র যে নিজের হাতে পিঠা তুলে রেখেছেন, সেই বাটিতে কিছুই নেই, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। রান্নাঘরে হঠাৎ অস্বাভাবিক নীরবতা নেমে আসে। হারিকেনের আলো কাঁপতে থাকে। বাইরে বড়ুই গাছটার পাতাগুলো অকারণেই সরসর করে ওঠে। দাদু তখন বোঝেন এটা সাধারণ কিছু না। তিনি আর এক মুহূর্ত দেরি না করে বাটিটা উল্টে দিলেন, যেন কিছু পড়ে যাবে এই আশায়। কিন্তু মাটিতে পড়ল কেবল শূন্যতা। সেই শূন্যতা যেন আরও ভারী হয়ে উঠল। মা চুপ করে বসে পড়লেন। বুকের ভেতর অজানা আতঙ্ক জমাট বাঁধতে লাগল। সেদিন আর একটাও পিঠা বানানো হয়নি। চুলার আগুন নিভিয়ে দেওয়া হলো। কেউ কিছু বলল না, কেউ কিছু প্রশ্ন করল না। কিন্তু সেই সন্ধ্যার পর থেকে বড়ই গাছটার দিকে কেউ সন্ধ্যার সময় আর সহজে তাকাতে পারত না। আমাদের বাড়িতে সেই দিন থেকেই একটা কথা
অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে কিছু বানানো নয়, বিশেষ করে তেলের পিঠা নয়। আজ এতটুকুই লিখলাম, কারণ কিছু ঘটনা লেখা শেষ করা যায়, কিন্তু শেষ করা যায় না সেই ভয় যা আজও মনে পড়লে বুকের ভেতর হিম শীতল হয়ে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি বাস্তব কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়েছি। শুনতে থাকুন এই ভয়ানক ঘটনাটি। ঘটনাটি পাঠিয়েছেন নাম মালেকুর রহমান মালেক, গ্রাম পশ্চিমপাড়া, ইউনিয়ন নাগেশ্বরী সদর ইউনিয়ন, উপজেলা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম, বাংলাদেশ। লেখকের বক্তব্য অনুযায়ী এটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। ঘটনাগুলো তিনি নিজ চোখে দেখেছেন এবং আজও সেগুলো স্মরণ করলে তার শরীর শিউরে ওঠে। শুধু নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনাগুলোই মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই অভিজ্ঞতা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, ঘটনাগুলো আমি নিজ চোখে দেখেছি। আজও লিখতে গিয়ে হাত কাঁপে। কাউকে ভয় দেখানোর জন্য নয়, শুধু যা ঘটেছে সেটাই তুলে ধরছি। আমি যে এলাকায় থাকি সেটি একেবারেই গ্রামীণ। চারদিকে ধান ক্ষেত, আঁকাবাঁকা মেঠো পথ। সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যায়। আমাদের বাড়ির একেবারেই পাশেই পশ্চিম পাড়ায় রয়েছে একটি পুরনো কবরস্থান। দিনের আলোতেও জায়গাটাতে অস্বস্তি লাগে, আর রাতে তো কেউ ভুল করেও ওই দিকে যায় না। আমার আপন ভাতিজার নাম রাব্বি। তখন ওর বয়স 13 বছর। স্থানীয় স্কুলে 8ম শ্রেণীতে পড়ে। শান্ত, ভদ্র, পড়াশোনায় মনোযোগী ছেলে। সেদিন সন্ধ্যায় প্রতিদিনের মতোই ও পড়ার টেবিলে বসেছিল। পড়ার ঘরটা খুব সাধারণ। মাটির মেঝে, কাঠের ছোট টেবিল, পুরনো বই খাতা আর একটি হারিকেন। হারিকেনের আলোতে দেয়ালে বইয়ের ছায়া নড়াচড়া করছিল। বাইরে ঝিঝি পোকার শব্দ, দূরে আজানের ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। হারিকেনের আলো একটু কেঁপে উঠল। ঠিক তখনই রাব্বি পড়তে পড়তে থেমে গেল। ওর মনে হলো কেউ যেন একদম পেছনে বসে আছে। ঘাড়ের কাছে নিঃশ্বাসের গরম অনুভব করছিল। ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। বুকের ভেতর ধক করে উঠল। আবার পড়ায় মন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে টেবিলের উপর ভাঁজ করে রাখা বইগুলো একসাথে মেঝেতে ছিটকে পড়ল, এমনভাবে যেন কেউ জোরে ধাক্কা দিয়েছে। আমি তখন পাশের ঘরেই ছিলাম। শব্দ শুনে ভেবেছিলাম হয়তো হাত লেগে পড়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ। এইবার খাতা কলম সব উল্টে গেল। ঠিক তখনই রাব্বি কাঁপা গলায় বলল, চাচা, আপনি কি আমার পেছনে বসে আছেন? আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। গিয়ে দেখি রাব্বির মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়। ও বারবার বলছে ওখানে কেউ আছে, ও আমাকে দেখছে। সেই রাতের পর থেকেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মাঝ রাতে ঘুম ভেঙে উঠে বসে থাকে, কখনো অকারণে হাসে, কখনো হঠাৎ কেঁদে ওঠে। একদিন দেখি ও গাছের ডালে উঠে বসে আছে, এমন উঁচু গাছে যেখানে স্বাভাবিকভাবে ওর পক্ষে ওঠা সম্ভব নয়। মসজিদের হুজুর এসে কোরআন পড়েন, অনেক কষ্টে ওকে নামানো হয়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। একদিন সকালে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, যাও রাব্বিকে ডেকে আনো, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ও দৌড়ে এসে বলল, ঘরে কেউ নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও নেই। ঠিক তখনই এলাকার কয়েকজন মুরব্বি দৌড়ে এসে বললেন, আপনাদের রাব্বিকে আমরা পশ্চিম পাড়ার কবরস্থানে দেখেছি, গোঙাচ্ছে। আমি রেগে গিয়ে বললাম, দেখে এসেছেন, নিয়ে এলেন না কেন? ওনারা কাঁপা গলায় বললেন, ওর গায়ে কেউ হাত দিতে পারছে না, অবস্থা খুব ভয়ঙ্কর। পরে জানা যায় কয়েকজন বাচ্চা কবরস্থানের বড় গাছের নিচে লাকড়ি পোড়াচ্ছিল। হঠাৎ কবরের ভেতর থেকে গোঙানির আওয়াজ আসে।
ভয়ে তারা দৌড়ে বাড়িতে খবর দেয়। সবাই টর্চ লাইট নিয়ে সেখানে যায়। কবরের ভেতর ঘন অন্ধকার। আলো ফেলতেই দেখা যায় রাব্বি বসে আছে, শরীর মোচড়াচ্ছে। আমরা সবাই ছুটে যাই। কয়েকজন কবরের ভেতরে নেমে ওকে তুলতে যায়, কিন্তু ও যেন মাটি আঁকড়ে ধরে আছে। তুলতে গেলে মনে হচ্ছিল একা রাব্বির শরীরে 50 জন মানুষের শক্তি। চোখ দুটো রক্তিম, এমন লাল যে মনে হচ্ছিল চোখ উঠে গেছে। নাক মুখ দিয়ে গাঢ় লালা বেরোচ্ছে, দাঁত শক্ত করে চেপে ধরা, হাত পায়ে অসংখ্য নখের আঁচড়। নিজের মুখেই নিজের নখ বসিয়ে রক্ত বের করেছে। শরীর অস্বাভাবিকভাবে শক্ত, কেউ ধরলেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে ছিটকে দিচ্ছে। ওর মুখ দিয়ে তখন এক অচেনা গলা বেরোচ্ছিল। সেই গলাটা রাব্বির না, ভারী, কর্কশ, মানুষের মতো নয়। বারবার একই কথা বলছিল, ও এখানেই থাকবে, ওকে কেউ নিতে পারবে না। অনেক কষ্টে আনা হয়েছে। গ্রামের সবাই আতঙ্কে পড়ে গেল। শেষমেশ হুজুর কোরআন পড়তে শুরু করলেন। অনেক সময় পড়ার পর ওর শরীর একটু ঢিলে হলো। তখন কয়েকজন মিলে কোনো রকমে ওকে কবরস্থান থেকে বের করা গেল। কিন্তু বের করলেও ও পুরো অচেতন নয়, আবার পুরো জ্ঞানেও নেই। চোখ খোলা, কিন্তু কারো দিকে তাকাচ্ছে না। সেই রাতেই সিদ্ধান্ত হয় আর দেরি করা যাবে না। পরদিন ভোরে আমি, অর্থাৎ মালেক চাচা, রাব্বির চাচাকে সঙ্গে নিয়ে কবিরাজের খোঁজে বের হই। রাব্বিকে ওই অবস্থায় নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল, তাই ওকে বাড়িতেই তালাবদ্ধ ঘরে রাখা হয়। ঘরে কোরআনের তেলাওয়াত চলছিল, হুজুর বসেছিলেন। অনেক খোঁজাখুঁজির পর দূরের এক গ্রামে একজন অভিজ্ঞ কবিরাজের সন্ধান পায়। লোকটি বয়স্ক, চোখে অদ্ভুত গভীরতা। সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, ছেলেটার শরীরে সাধারণ কোনো আসর নেই, এটা পরিকল্পিত কাজ। তিনি আমাদের সঙ্গে বাড়িতে এলেন। রাব্বির ঘরে ঢুকতেই ও হঠাৎ ছটফট শুরু করল। কবিরাজ কিছু পড়তেই ওর মুখ দিয়ে আবার সেই অচেনা গলা বেরোলো। কবিরাজ জানালেন, এই জিন খুবই শক্তিশালী, একা আসেনি, কালো জাদুর মাধ্যমে বহু দূর থেকে চালনা করে পাঠানো হয়েছে। এই ধরনের জিন সাধারণত কাউকে ধ্বংস করার উদ্দেশ্যেই পাঠানো হয়, মানসিকভাবে, শারীরিকভাবে, এমনকি পুরো পরিবারটাকেও ভেঙে দেওয়ার জন্য। আমরা বারবার জিজ্ঞেস করলাম, কে করেছে, কেন করেছে? কবিরাজ স্পষ্ট করে বললেন, এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। জিন নিজেও নাম বা পরিচয় বলছে না, তবে এটুকু নিশ্চিত এটা হঠাৎ হওয়া কোনো ঘটনা নয়। অনেক প্রস্তুতি নিয়ে এই কাজ করা হয়েছে। তিনি আরও বললেন, জিনটি এতটাই শক্ত যে সহজে ছাড়বে না, চিকিৎসা দীর্ঘ হবে, মাঝে মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কখনো গাছের দিকে ছুটবে, কখনো নির্জন জায়গার দিকে টান অনুভব করবে, বিশেষ করে কবরস্থান বা পরিত্যক্ত জায়গায়। সেদিন থেকেই কবিরাজি চিকিৎসা শুরু হয়। তাবিজ, বিশেষ পানি, নির্দিষ্ট সময়ে আমল সবই চলছে, কিন্তু এখনও পুরোপুরি ঝুঁকি কাটেনি। কবিরাজ বলেছেন, জিনটি এখনও ওর পেছনে লেগে আছে, শুধু সুযোগ খুঁজছে। এই ঘটনাগুলো লিখতে গিয়ে আজও শরীর শিউরে ওঠে, কারণ আমরা নিজের চোখে দেখেছি মানুষের শরীরে অদৃশ্য শক্তি ঢুকলে মানুষ আর মানুষ থাকে না। আর কালো জাদুর মাধ্যমে চালনা করা জিন হলে তার ভয়াবহতা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়।